চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ড ইস্যুতে আবারও দুই বিচারকের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। প্রশিক্ষণের অভাব ছিল বললেন অ্যাটর্নি জেনারেল। করোনায় সারা দেশে বন্ধ হয়ে গেছে ৩,৫০০ কিন্ডারগার্টেন। অনিশ্চিত হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন। সরকারি স্কুলে ভর্তির সুযোগের পরামর্শ। ৩ বছর আটকে থাকার পর ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু বিআরটি এর। স্বস্তি ফিরলেও বায়োমেট্রিকে লাগছে দীর্ঘ সময়। ভোগান্তির যেন শেষ নেই। প্রথম 10টায়, তারপরে সময় দিছে 11টায়, তারপরে 12টায়। আমাকে যদি একটু জানিয়ে দিত যে আমার এটা রিনিউ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার রাত 8টা বন্ধ বসে থাকতে হতো না। নিউমোনিয়ায় আক্রান্তের শরীরে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। চট্টগ্রামে গবেষণায় ভয়াবহ তথ্য। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসিতে বিক্রি বন্ধের তাগিদ। এবং সৌদি আরবে যেতে ফের বিড়ম্বনা। 1 ডোজ টিকা নিলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। বিমানবন্দর থেকেই ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে। দুবাই যেতেও কাটেনি আরটিপিসিআর সমস্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ড ইস্যুতে আবারও দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল। সাদিয়া, চিত্রনায়িকা পরিমণিকে 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। প্রথম দফায় 4 দিন, দ্বিতীয় দফায় 2 দিন এবং তৃতীয় দফায় 1 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু প্রথম দফার রিমান্ডে নিয়ে প্রশ্ন না উঠলেও দ্বিতীয় দফার যে 2 দিন এবং তৃতীয় দফার যে 1 দিন সেটি নিয়ে প্রশ্ন ওঠে। হাইকোর্ট যে দুজন বিচারক পরিমণির রিমান্ডে পাঠিয়েছিলেন দ্বিতীয় এবং তৃতীয় দফায়, তাদের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। তারা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আদালত এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। বিচারকরা ব্যাখ্যায় যেটি প্রথমবারে বলেছিলেন যে তাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা ক্ষমা চাচ্ছেন, কিন্তু নিজের ভুলটা স্বীকার করেননি। তো এরপরে আজকে এই মামলাটির আদেশের জন্য দিন ধার্য ছিল। আমরা সকালের দিকেই দেখেছি যে অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন দুইজন বিচারকের পক্ষে আদালতে শুনানি করেছেন। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন যে দুইজন বিচারক তার কাছে এসেছিলেন এবং তারা অনুতপ্ত হয়েছেন এবং তারা ভুল করেছেন। কেন ভুল করেছেন এই ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেছেন যে তারা প্রশিক্ষণের অভাব ছিল, সেই কারণে যথাযথভাবে প্রথমবার যে আদালতের আদেশের পরে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি যথাযথভাবে তারা দিতে পারেননি। তারা আবার ব্যাখ্যা দিতে চান। সেই বিষয়টি শুনানি হয়েছে। অপর পক্ষে আইনজীবী ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের জিরাই খান পান্না, তার কাছ থেকেও শুনেছেন। এবং পরে আদালত আগামী 24/10 এই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর মধ্যেই বিচারককে ব্যাখ্যা দিতে হবে এবং মামলা তদন্ত কর্মকর্তাকেও ওই দিন আদালতে উপস্থিত হতে হবে। এই ছিল মোটামুটি আজকে হাইকোর্টের শুনানি। আর চিত্রনায়িকা পরিমণি ইস্যুতে আমরা দেখেছি যে রিমান্ডের যে ব্যবস্থা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে, যদিও এর পরে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ আদালতের রিমান্ডের বিষয়ে যে উচ্চ আদালতের নির্দেশনাগুলো মানা হচ্ছে না। একজন আসামিকে কিভাবে রিমান্ডে নেওয়া হবে সেই প্রক্রিয়াটি উচ্চ আদালত এর আগেই বলে দিয়েছেন, সেটিও মানা হচ্ছে না। সেই বিষয়গুলো নিয়ে বারবারই উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন ও সালিশ কেন্দ্রের একটি বেসরকারি মানবাধিকার সংগঠন তারাও বারবার বলছেন যে উচ্চ আদালত যে গাইডলাইন তৈরি করে দিয়েছেন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য, সেটি যেন যথাযথভাবে ফলো করা হয়। তো এই ছিল মোটামুটি হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। মোটা দাগে যেটি হচ্ছে যে পরিমণির দ্বিতীয় এবং তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরকারী বিচারককে পুনরায় আবার ব্যাখ্যা দিতে হচ্ছে। এরপরেই মূলত এই মামলাটির বিষয়ে চূড়ান্ত আদেশ দিবেন হাইকোর্ট। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। পরিমণি প্রসঙ্গ নিয়ে সবশেষ খবর জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আফজাল হোসেন। করোনা মহামারীতে সারা দেশে বন্ধ হয়ে গেছে প্রায় ৩,৫০০ কিন্ডারগার্টেন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন। শিক্ষাবিদরা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব। এদিকে আবারও ঘুরে দাঁড়াতে সহজ শর্তে প্রণোদনা চায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্ডারগার্টেন স্কুল বন্ধের চিত্র এমন আরো অনেক। মিরপুর শাহালি থানা এলাকার এই ভবনটিতে ছিল নবাবেরবাগ সেন্ট্রাল হাই স্কুল। শিক্ষক কর্মচারীদের বেতন ও স্কুল খরচ বহন করতে না পারায় তা এখন বন্ধ। চিরচেনা ক্লাসরুমে পাঠ্য নির্দেশনার জন্য হোয়াইট বোর্ড পড়ে থাকলেও এখন তা শুধুই জড়বস্তু। আমার খুব কষ্ট লাগে যে বেঞ্চগুলো দেখলে, তা বোর্ডগুলো দেখলে, এগুলো খুব খারাপ লাগে। আর লকডাউন শেষে শিক্ষা কার্যক্রম চালু হলেও
অনেক শিক্ষার্থী ফিরতে পারেনি তাদের প্রিয় ক্লাসরুমে, আর তাই শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ার ঝুঁকি নিয়ে শঙ্কিত অভিভাবকরা। এবছর তো আমরা কোন স্কুলে ভর্তি হতে পারছি না। সবাই স্কুলে যাচ্ছে, আমরা যেতে পারতে আসি না। আমাদের স্কুলটা খুলে দেওয়া হোক, আমরাও যাব স্কুলে। যদি অল্প খরচে পড়ানো যায় তাইলে এই স্কুলে আবার ভর্তি করা একদম স্কুল চালু করলে। আমি আসলে জানি না তাদের স্কুলটা খুলতে পারবো কিনা, এবং তারা এখন কোথাও ভর্তিও হতে পারতেছে না। তাদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। তিনতলা ভবনের এই শিক্ষা প্রতিষ্ঠানের 12টি কক্ষে শিক্ষার্থী সংখ্যা 250। মূলত এলাকার নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীরাই পড়তে আসতেন এখানে, যাদের শিক্ষা ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চয়তা রয়েছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দাবি, দেশে প্রাক প্রাথমিকের 30% শিক্ষার্থী কিন্ডারগার্টেনের, আর তাই দেশের শিক্ষার হার ও মান ধরে রাখতে এবং বেকার সমস্যা মোকাবেলায় সহজ শর্তে সরকারি প্রণোদনা পেলেই আবারও ঘুরে দাঁড়াবে এসব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য আমি অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে সহজ শর্তে কিছুটা ঋণ দেয়। আর শিক্ষাবিদরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সুবিধা দিয়ে ও শিক্ষক সংখ্যা বাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্ডারগার্টেন নিঃসন্দেহে টিকে আছে যারা ভালো, যাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই দিক থেকে, এবং যারা বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সরকার হয়তো তাদেরকে কিছু প্রণোদনা দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে পারে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মতে সারা দেশে 40,000 কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যার মধ্যে 1800 স্কুল নিবন্ধিত। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 75 লাখ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর পর ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু করেছে বিআরটিএ। পরীক্ষা দেওয়ার পরও আটকে থাকা লাইসেন্স জটিলতা কাটাতে বায়োমেট্রিক কার্যক্রম শুরু হয়েছে। তবে সেবা প্রত্যাশীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এদিকে আগামী মাসেই আটকে থাকা 12.5 লাখ লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু করবে সেনাবাহিনী। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। কোন প্রতিষ্ঠান গ্রাহকের হাতে তুলে দিবে লাইসেন্স, সে চুক্তি নিয়ে আটকে ছিল বিআরটিএ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সেই কাজ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। রাজধানীর পল্লবীতে প্রতিদিন গড়ে 1000 মানুষের বায়োমেট্রিক করছে প্রতিষ্ঠানটি। এই বায়োমেট্রিক দিতে গাজীপুর থেকে এ পর্যন্ত 3 দফায় রাজধানীর পল্লবীতে এসেছেন আবির হোসেন। তার মতো বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের সবারই অভিযোগ সময়ের দীর্ঘসূত্রিতা নিয়ে। প্রথম 10টায়, তারপরে সময় দিছে 11টায়, তারপরে আবার 12টায়। মনে করেন এই টেনশনে ভালো লাগে না। আজকে ফিঙ্গারটা হলে আমি টেনশনটা একটু হালকা হব। আমাকে যদি একটু জানিয়ে দিত যে আমার এটা রিনিউ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার রাত 8টা পর্যন্ত বসে থাকতে হতো না। বলে যে আমাদের সার্ভারের প্রবলেম, আমাদের এই প্রবলেম, আমাদের ওই প্রবলেম। তবে মাদ্রাজ প্রিন্টার্সের দাবি, ইতোমধ্যে সারা দেশে স্থাপন হয়ে গেছে 69টি বায়োমেট্রিক মেশিন। তবে জাতীয় পরিচয়পত্রের সাথে যাদের পাসপোর্টের তথ্যের মিল নেই, সেই সব গ্রাহকদের লাইসেন্স নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ডকুমেন্টস ভেরিফাই করার পরে ম্যাক্সিমাম ডকুমেন্টসের সমস্যা পাওয়া যায়, ঝামেলা পাওয়া যায়। তো তখন কি করতে হয়, ডকুমেন্টস ঠিক করে আনার জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে হয়। এনআইডিতে যদি ভুলও থাকে, দরকার হলে আমাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি এনআইডিটা সংশোধন করে আসেন। বিআরটিএ বলছে আগামী অক্টোবর থেকে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু করবে সেনাবাহিনীর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। আগামী 6 মাসের মধ্যে আটকে থাকা 12,45,000 ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি। পুরাতন যে লাইসেন্সগুলো যেগুলো পেন্ডিং ছিল প্রায় 12 লক্ষের অধিক, বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর আগামী মাস থেকেই কার্ড প্রিন্টিংয়ে চলে যাবে, অর্থাৎ যে ব্যাকলগের যে সমস্যা ছিল সেটা আর এখন বর্তমানে থাকছে না। বিআরটিএ টেন্ডার জটিলতায় দেশজুড়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ ছিল 2019 সালের আগস্ট থেকে। লাইসেন্স প্রাপ্তিতে বিআরটিএতে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। প্রায় 3 বছর পর আবারও লাইসেন্স সরবরাহ শুরু করলো বিআরটি। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি রয়েছে, তেমনি বিআরটিতে জমে থাকা প্রায় কয়েক লাখ লাইসেন্সে রয়েছে অস্বস্তি। তাই এই সমস্যার সমাধানে বিআরটিকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান সাধারণ মানুষের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক। স্থায়ী অপসারণ দাবি আন্দোলনকারীদের। চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে কার্যকারিতা হারিয়েছে অ্যান্টিবায়োটিক। এই অবস্থা শিশু ও তরুণদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মা ও শিশু হাসপাতালের গবেষণা বলছে, প্রতি 4 জন নিউমোনিয়া আক্রান্ত পুরুষের মধ্যে 3 জনের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক অকার্যকর।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2018 থেকে 2020 সালে শুরু পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা 1000 নিউমোনিয়া রোগীর উপর এক গবেষণা চালিয়ে দেখা যায় 70% অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়েছে। সবচেয়ে বেশি অকার্যকর দেখা গেছে নবজাতক, শিশু ও তরুণদের মধ্যে। প্রতি 4 জন নিউমোনিয়া আক্রান্ত পুরুষের মধ্যে 3 জনের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ছিল অকার্যকর। 1000 রোগীর মধ্যে 9% শরীরে নিউমোনিয়ায় ব্যবহৃত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি। আবার নবজাতক ও শিশুদের ক্ষেত্রে 13% শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করেনি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ হার ছিল সবচেয়ে বেশি। মোস্ট অফ দ্য ডিজিজে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তাহলে যেন তেন প্রকারে অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি হয়ে যায় তাহলে তো আমার কোনো ট্রিটমেন্টের কোনো গাইডলাইনই আমার কোনো কাজ করবে না। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকান থেকে কিনে ছোটখাটো রোগ সারাতে অ্যান্টিবায়োটিক গ্রহণ, ফার্মেসিগুলোর নিয়ম ছাড়াই ওষুধ বিক্রির কারণে অ্যান্টিবায়োটিক অকার্যকর হওয়ার ঘটনা ঘটছে বলে মনে করেন গবেষকরা। ফার্মেসিগুলোতে অবাধ অ্যান্টিবায়োটিক বিক্রি, এটি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরির পেছনে অন্যতম একটি দায়ী কারণ। আমরা মনে করি এখনই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের ওষুধের কার্যকারিতায় ব্যবহার ও অননুমোদিত বিক্রির বিরুদ্ধে সুনির্দিষ্ট কঠোর আইন প্রণয়ন করা জরুরি বলে মতামত বিশেষজ্ঞ চিকিৎসকের। আপনার জ্বর হলো, এই জ্বরটা তো অনেক কারণে হতে পারে। এটার কারণ শুধু যে ব্যাকটেরিয়া দ্বারা জ্বর হচ্ছে তাই না, এটা তো হচ্ছে ভাইরাস দ্বারা হতে পারে, এটা ম্যালেরিয়া হতে পারে, এটা অন্য কিছু হতে পারে যেখানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তা আপনি কী করছেন, আপনি অ্যান্টিবায়োটিক খেতে শুরু করে দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক খেতে শুরু করলে তখনই কী হচ্ছে, অ্যান্টিবায়োটিক কার্যকারিতা কমে যাচ্ছে। সরকারের একটা পলিসি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, ফার্মেসিগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। গবেষণায় দেখা গেছে নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশ, হালিশহর ও বাকলি এলাকায় সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক অকার্যকর রোগী পাওয়া গেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজও করোনার টিকা দেওয়া হচ্ছে। বিশেষ ক্যাম্পেইনে গতকাল যারা টিকা নিতে পারেননি তারা আজ এসেছেন। এই মুহূর্তে খুলনা নগরীর দোলখোলা এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, সাদিয়া, খুলনায় করোনা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে বিশেষ ক্যাম্পেইন টিকা দেওয়ার সেটি কিন্তু চলছে এবং উৎসবমুখর পরিবেশে সকাল 9টা থেকে শুরু হয়েছে ক্যাম্পেইন। আমি রয়েছি এই মুহূর্তে খুলনার 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে এবং এখানে সুশৃঙ্খলভাবে সকাল থেকে কিন্তু এখানকার যে নাগরিক রয়েছে, সাধারণ নাগরিক যারা প্রথম ডোজ দেয়নি করোনা টিকার, তারা এই টিকা গ্রহণ করছেন এবং সিনোফার্মার টিকা দেওয়া হচ্ছে। এখানকার স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে এই ওয়ার্ডের আরও 3টি স্থানে কীরকম টিকা কার্যক্রম চলছে। তবে আমরা সকাল থেকে দেখেছিলাম যে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের যে টিকা দেওয়ার জন্য যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু মানুষের মাঝে রয়েছে এবং নারী পুরুষ সবাই কিন্তু আসছে এখানে টিকা দিতে। মূলত সিটি কর্পোরেশন এলাকায় যে লক্ষ্যমাত্রা রয়েছে 46,500 জনকে 31টি ওয়ার্ডের 90টি কেন্দ্রে এই টিকা দেওয়ার সেই কার্যক্রমটি চলছে। গতকাল যেহেতু সার্ভারের সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে এই কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল এবং আজকে দ্বিতীয় দিনের এটি কার্যক্রম চলছে। যদিও একদিনের কার্যক্রম, যদি আজকে এই সার্ভারে বা অন্য কোনো ত্রুটি না থাকে তাহলে হয়তো লক্ষ্যমাত্রা পৌঁছতে সক্ষম হবে। এবং একই এদিকে জেলাতে কিন্তু রয়েছে 1,02,000-এর যে লক্ষ্যমাত্রা, খুলনার 9টি উপজেলার যে সাধারণ মানুষের টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি। তো আমরা যেটি জানতে পেরেছি যে এখানকার খুলনার যে 90টি কেন্দ্র রয়েছে, বিভিন্ন প্রত্যেকটি ওয়ার্ডে 3টি যে কেন্দ্র রয়েছে, প্রতিটি কেন্দ্রে 500 জনকে টিকা দেওয়া হবে। তো গতকাল 637 জনকে এখানে টিকা দেওয়া সম্ভব হয়েছিল এবং আজকে সকাল থেকে কাজের যে গতি, তাতে আজকে অনেক জায়গায় কিন্তু এই কার্যক্রম সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বেচ্ছাশ্রমে এখানকার স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে তারা কিন্তু কাজ করছেন এবং সাধারণ মানুষকে এখানে নিবন্ধন করা হচ্ছে। যারা নিবন্ধন করতে পারেনি, জাতীয় পরিচয়পত্র এনে নিবন্ধিত করে তারপর কিন্তু এখানে টিকা গ্রহণ দেওয়া হচ্ছে। তো সব মিলে এই ছিল সাদিয়া আমার কাছে খুলনার 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে টিকা প্রধানমন্ত্রীর যে জন্মদিন উপলক্ষে যে টিকা প্রদান কার্যক্রম তার সর্বশেষ খবর। খুলনা নগরীর দোলখোলা এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। সৌদি আরবে ফিরতে আবারও বাড়ল প্রবাসীদের বিড়ম্বনা।
দেশটির সরকারের নতুন নীতিমালায় 1 ডোজ টিকা নিয়ে সৌদি আরবে গেলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এজন্য গুনতে হবে 45 থেকে 50 হাজার টাকা। নতুন নির্দেশনা জানা না থাকায় অনেক প্রবাসীকে ফেরত দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকেই। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টাইন নীতিমালার পরিবর্তন এনেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে 1 ডোজ টিকা নেওয়া থাকলেও 5 দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে 1 ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন এই শর্তে সেই সুযোগ আর থাকছে না। সৌদি সিভিল এভিয়েশনের নতুন শর্তে বলা হয়েছে, সৌদি আরব থেকে 1 ডোজ টিকা নিয়ে যেসব নন সৌদি নাগরিক ছুটিতে গিয়েছিলেন তাদের ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। নির্দেশনায় ইমিউন যাত্রীদের সংখ্যা কেবল সৌদিতে আগতদের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজারের 2 ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বিমানবন্দর থেকেও ফিরে আসছেন। তবে সৌদিতে 1 ডোজ নিয়ে কেউ বাংলাদেশ থেকে অফার ডোজ গ্রহণ করেন, সেক্ষেত্রে কি হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নতুন এই সিদ্ধান্তের কারণে যারা 1 ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। ভিসার মেয়াদ না থাকায় অনেকে তাই কোয়ারেন্টাইন প্যাকেজের জন্য গুনছেন বাড়তি 45 থেকে 50 হাজার টাকা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা 6টি RT-PCR ল্যাবে এখনও শুরু হয়নি প্রবাসীদের করোনা পরীক্ষা। বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই মুহূর্তে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। আরব আমিরাত বা তাদের পক্ষ থেকে এখনো কোনো এই ল্যাব ভিজিট করে নাই, সুতরাং আমি বলতে পারছি না তারা সন্তুষ্টি কিনা। বাট আমরা যে এসওপি দিয়েছি এটা সন্তোষজনক এসওপি এবং তারা আশা করি তারা অ্যাকসেপ্ট করবে না। ফিটা হলো 1600 টাকা, 1600 টাকা নির্ধারণ করা হয়েছে। এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM তৌহিদুল হোসেন জানালেন আর কি যে দুবাইগামী যাত্রীদের সর্বশেষ কি অবস্থা আছে, RT-PCR ল্যাব পরীক্ষার যে প্রস্তুতি নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে আসলে কোন অবস্থাতে আছে। তো তিনি যেটা জানালেন যে এখন পর্যন্ত তারা আশা করছেন একটা ভালো একটা খবর হয়তো যে কোনো মুহূর্তেই আসবে। 6টি ল্যাবের অনুমোদনের জন্যই তারা অপেক্ষা করছেন এখন পর্যন্ত, এবং এখন সর্বশেষ যে আপডেট সেটা কিন্তু এই যে অনুমোদন পেলে যে পরীক্ষা কার্যক্রম শুরু হবে সেখানে যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 1600 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তো সব কিছু আসলে বাংলাদেশের পক্ষ থেকে আসলে প্রস্তুত হয়ে আছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের থেকে যে অনুমোদনের অপেক্ষায় আছে 6টি PCR ল্যাব একসাথে অনুমোদন পরীক্ষা কার্যক্রম শুরু করার, সেখান থেকেই আসলে জটিলতাটা তৈরি হয়ে আছে। এখনও তারা অনুমোদন দেয়নি। এখান থেকে যে SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানো হয়েছে সেটা তারা পর্যবেক্ষণ করছেন, এবং পর্যবেক্ষণ করার পরে তারা যে কোনো মুহূর্তে হয়তো বা দিয়ে দিবে অনুমোদন। এবং এটা এই বিমানবন্দরের পরিচালক যেটা বললেন এটাই বললেন। এবং অনুমোদন পাওয়ার পরে যে পরবর্তী যে অ্যাভেলেবল যে ফ্লাইট আছে সেই ফ্লাইটেই কিন্তু যাত্রী বহন করতে পারবেন। যে বিমান সংস্থাগুলো আছে যারা দুবাইগামী যাত্রী যদি সেই সময় অ্যাভেলেবল থাকে এবং যাদের করোনা পরীক্ষার সময় যদি ঠিকঠাক থাকে সেই হিসেবে কিন্তু তারা পরবর্তী ফ্লাইটেই কিন্তু দুবাই যেতে পারবে। তো আসলে এই যে কয়েকদিন হলে যে RT-PCR ল্যাব স্থাপন নিয়ে যে অনিশ্চয়তা, এখন হয় তখন হয় আজ হয় কাল হয়, যে অনিশ্চয়তা নিয়ে দুবাইগামী যাত্রীরা বা এয়ারপোর্টে আসছেন এবং শুনছেন এবং ঘুরে যাচ্ছেন, সেখান থেকে আসলে বারবার আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সঠিক ইনফরমেশন তথ্যটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে যে কোনো মুহূর্তে অনুমোদন পাওয়া যেতে পারে, অনুমোদন আসতে পারে। 6টা PCR ল্যাবের জন্য চেষ্টা করা হচ্ছে এবং অনুমোদন আসলে যত দ্রুত সম্ভব ফ্লাইট পরিচালনার সব ধরনের প্রস্তুতি নিয়ে আছে সেই কার্যক্রম শুরু করা হবে। তো এয়ারপোর্ট থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার বিষয়ে সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সময় সংবাদে আরও থাকছে, T20 বিশ্বকাপে চমক দেখাতে চান অধিনায়ক মাহমুদুল্লাহ। বাছাই পর্বে নয়, আগামীতে সরাসরি খেলতে চায় টিম বাংলাদেশ। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন।
গতরাতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। অভিযুক্ত এই শিক্ষিকার পদত্যাগের দাবিতে গতকাল পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে রাতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সভায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ থেকে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন ওই শিক্ষক। তবে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে লালদিয়ার চর এলাকায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারটি ট্রেনে তোলা হয়। একে একে ট্রলারের ভেতর থেকে ইব্রাহিম, মনির ও সরওয়ারের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরে উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় বঙ্গোপসাগরের দক্ষিণ আশারচর এলাকায় ১১ জন জেলে নিয়ে এফপি আল্লারদার নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে ৮ জেলেকে উদ্ধার করা হলেও ৩ জেলে নিখোঁজ ছিলেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিং করছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন। সরাসরি যাচ্ছি সেখানে। হেড অফিস সব বিভিন্ন ওয়্যার হাউস সবগুলোই ভাড়া বকেয়া রয়েছে। গত জুলাই হতে বেসিক্যালি এই কোম্পানির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কোম্পানিটির হেড অফিস মহাখালীতে ছিল এবং এদের যে ওয়্যার হাউস সেটা তেজগাঁতে ছিল এবং এই প্রতিষ্ঠানটি ৬০টি ব্যবসায়িক চেইনের সাথে তাদের সম্পৃক্ততা ছিল, তোর মধ্যে অনেক নামি দামি কোম্পানিও ছিল। গ্রেফতারকৃতরা জানায় যে ধামাকা শপিং.com ছাড়াও এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি তার ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড, মাইক্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মাইক্রো ট্রেড i6 নামক বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে। মূলত এই ধামাকা তারা যেটা করেছে মূলত যে তৈরিকারক যে প্রতিষ্ঠান এবং গ্রাহক তাদের কাছ থেকে তারা অর্থ নিয়ে তারা হোল্ড মানি প্রসেসে তারা টাকা আটকে রেখেছে এবং পরবর্তীতে এই টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। তারা এই হোল্ড মানি প্রসেসের ক্ষেত্রে তারা সাম্প্রতিক সময় যেটা করেছে অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসির আওতায় তারা বিশাল অফার দিয়েছে, তারা বিভিন্ন ছাড় দিয়েছে এবং রিসেন্টলি তারা একটি সিগনেচার কার্ডের একটি অফার দিয়েছিল যেখানে তারা 40 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট অফার তারা দিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই গত মার্চ এপ্রিলে তারা আনুমানিক 20% পণ্য বিভিন্ন গ্রাহককে দিয়ে বাকি পণ্য যে অর্থ পুরোটাই তারা এই অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে এই কোম্পানিতে যেখানে প্রায় তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার তো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে বর্তমানে যৎসামান্য টাকা যেটা 1 লাখেরও কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। ধীরে ধীরে তারা এই সকল টাকা এই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমডি এবং তার যে পারিবারিক যারা পরিচালক পর্ষদে ছিলেন তারা সরিয়ে ফেলেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ধামাকার যে ব্যবসায়িক কর্মকাণ্ড মূলত ইনভেন্টরি জিরো মডেল ও হোল্ড মানি প্রসেসের মাধ্যমে তারা এইভাবে তাদের সম্পদ বা কার্যক্রম করেছে এবং দেশি বিদেশি বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানকে তারা ফলো করেছে। তাদেরও একইভাবে তাদের এই কোম্পানিটা বিদেশি ইনভেস্টর আনার একটি প্ল্যান ছিল এবং ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করা প্লাস একে তালিকাভুক্ত করার একটি পরিকল্পনা তাদের ছিল। যাদেরকে আমরা গ্রেফতার করেছি, গ্রেফতারকৃতরা ধামাকার কারসাজি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েও তারা এখানে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে। তারা বিভিন্ন অপকৌশল প্রণয়নে তারা পরামর্শ এবং সুপারিশ সহ বিভিন্নভাবে এই কোম্পানিকে সহায়তা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দেবে। ধন্যবাদ। জি দালাল প্লাস নামে যে কোম্পানিটা ছিল তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এরা দালাল প্লাস, এরা দীর্ঘদিন ধরে আপনি বলছেন যে তারা কোনো কাগজপত্র ছিল না, অবৈধভাবে ব্যবসা করছে। আমরা জানি যে সাধারণত নিজেরা তদন্ত করে বিভিন্ন সংস্থা থেকে তারা গোয়েন্দা তথ্য পায় এবং তারপরে তারা বিচার করে পরিচালনা করে। এতদিন এই সমস্ত প্রতিষ্ঠান তারা কার্যক্রম করে যাচ্ছে, আমরা দেখছি দেখা কি হচ্ছে। এতদিন কেন তাদেরকে থামানো হলো না বা গ্রেপ্তার করা হলো না, এই বিষয়টা যদি আমরা কিছু বলতে। ধন্যবাদ আপনাকে।
এতদিন বলতে আপনারা যদি দেখে থাকেন যে সরকারের বিভিন্ন সংস্থা সহ বাংলাদেশ ব্যাংক সহ তারা মূলত গত ফেব্রুয়ারি মাসে তারা বিভিন্নভাবে তথ্য পেয়েছে, যারা ই কমার্স, যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা গ্রাহকদের সাথে প্রতারণা করছে, তারা অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে, এই বিভিন্ন তথ্য তারা পেয়েছে। আমরা কিন্তু এর আগে ইভেলির ক্ষেত্রেও বলেছি, এখনও বলছি যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা পেয়েছি অক্টোবর 2020 বেসিক্যালি এই সময়টা থেকেই তারা এই অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিতে তারা যায়, মার্কেটিং পলিসি বা এই স্ট্র্যাটেজিতে যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি মার্চ, এপ্রিল বা ফেব্রুয়ারি এই সময়টা থেকে তারা যে আমাদের সম্মানিত গ্রাহকদের যে লগ্নিকৃত অর্থ কিভাবে সরিয়ে ফেলা যায়, কিভাবে প্রতারণা করা যায়, এরকম বিভিন্ন প্ল্যানিং তারা বেসিক্যালি ধামাকার ক্ষেত্রে আমরা দেখেছি তারা মার্চ, এপ্রিলে এরকম প্ল্যান করে এবং খুব অল্প সময়ে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ধামাকা শপিংয়ের সিইও সহ 3 জনকে আটক করেছে র্যাব। সেই বিষয় নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফ চলছিল, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিত্রনায়িকা পরিমণির দফায় দফায় রিমান্ড ইস্যুতে আবারও 2 বিচারকের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট। প্রশিক্ষণের অভাব ছিল অ্যাটর্নি জেনারেল। প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় এবার ধামাকার চিফ অপারেটিং অফিসার রানা সহ 3 জন গ্রেফতার। গ্রাহক ও মার্চেন্টদের 400 কোটি টাকা বকেয়া জানালো র্যাব। এবং 3 বছর আটকে থাকার পর ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু বিআরটি এর। স্বস্তি ফিরলেও বায়োমেট্রিকে লাগছে দীর্ঘ সময়, ভোগান্তির যেন শেষ নেই। প্রথম 10টায়, তারপরে সময় দিছে 11টায়, তারপরে 12টায়। আমাকে যদি একটু জানিয়ে দিত যে আমার এটা রিনিউ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার রাত 8টা পর্যন্ত বসে থাকতে হতো না। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।